এটা পাবলিক প্লেস বউ। আটকে যাওয়া চোখের পলক টিপ টিপ করে কয়েকবার উপর নিচ করলো রিদি। প্রজ্জ্বল যে ওর কথাতে ওকে ফাঁসিয়ে দিল তা স্পষ্ট। রিদি ব্যাপারটা কিছু বুঝতে পেরে কিছু বলতে নেওয়ার আগেই প্রজ্জ্বল হাঁটা দিল কাউন্টারের দিকে। রিদি তা বোকা বোকা চাহনি ফেলে প্রজ্জ্বলের চলে যাওয়ার দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে সেও পেছন পেছন হাঁটা দিল। কাউন্টারের কাছে আসতে রিদি প্রজ্জ্বলের কিছু কথোপকথন শুনতে পেল কারো সাথে। তখনই সেই মেয়েটা যে লেহেঙ্গাগুলো দেখাচ্ছিল রিদি তাকে। কিন্তু প্রজ্জ্বল তার সাথে কি কথা বলছে এত? রিদি মৃদু পায়ে হেঁটে প্রজ্জ্বলের পাশে দাঁড়াতেই সবটা স্পষ্ট হলো তার কাছে। আপনাকে এতটা সময় বিরক্ত করার জন্য আমি দুঃখিত। প্রজ্জ্বলের কথা শুনে মেয়েটা চমকালো, তড়িঘড়ি করে বলল, ইটস ওকে স্যার, এটা আমার ডিউটি। অযথা মানুষকে হ্যারেস করা মোটেও শোভনীয় নয়। আপনাকে বিরক্ত করার কোনো ইরাদা ছিল না আমার। আমি তো এই পাগলিটাকে একটু জ্বালাতন করছিলাম। রিদিকে এক হাতে আগলে ধরে কথাটা বলল প্রজ্জ্বল। রিদি অবাক চোখে তাকালো প্রজ্জ্বলের দিকে। ছেলেটার ব্যক্তিত্ব বরাবরই ভালো লাগে তার। সবার ভালো লাগা খারাপ লাগা তার খেয়াল রাখা চাই। মেয়েটা হাসলো। প্রজ্জ্বলকে সে যে অযথাই ভুল বুঝেছে তার প্রমাণ সে এখন পাচ্ছে। হুটহাট কাউকে দেখে তার পুরো ব্যক্তিত্ব বুঝে ফেলা নিতান্তই ভুল। প্রজ্জ্বল আবারও বলল, আপনি এতে বিরক্ত হবেন ভাবিনি। সে যাই হোক, আপনি এই ছোট গিফটটা নিলে খুশি হব আপু। কথা শেষ করে মেয়েটার দিকে একটা প্যাকেট এগিয়ে দিল প্রজ্জ্বল। অবাকের চরম সীমায় পৌঁছে গেছে মেয়েটি। অন্যরকম অস্বস্তিতে কথা আটকে যেতে লাগলো। না না স্যার, ইটস ওকে, আমি কিছু মনে করিনি, আর আমি এটা নিতে পারবো না স্যার। রিদি তার নিজে প্রজ্জ্বলের হাত থেকে ব্যাগটা নিয়ে মেয়েটার দিকে এগিয়ে দিল। এবার মেয়েটা যে সংকোচ বোধ করছে তা বোঝা যাচ্ছে। রিদি বলল, আপনি এটা নিলে আমিও খুশি হব আপু। এবার তো নেবেন? মেয়েটা রিদির দিকে তাকিয়ে হাসলো, হাত বাড়িয়ে ব্যাগটা নিয়ে ধন্যবাদ জানালো ওদের। এমন কাউকে লাইফে পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। প্রজ্জ্বল যে রিদিকে কতটা ভালোবাসে তা স্পষ্ট হলো মেয়েটির কাছে। রিদি হাসি মুখে বিদায় জানালো মেয়েটিকে। তার এতক্ষণের বিরক্তি, অসহ্যনীয়তা, রাগ সব চলে গেল নিমিষেই। প্রজ্জ্বলের মতো কাউকে লাইফ পার্টনার হিসেবে পাবে ভাবতেই অবাক লাগছে তার। প্রজ্জ্বল এক হাতে শপিং ব্যাগগুলো আঁকড়ে অন্য হাতে রিদির একটা হাত ধরে হাঁটা দিল। আর রিদি সে তো নামে মাত্র প্রজ্জ্বলের সাথে পা মিলিয়ে যাচ্ছে। তার অবচেতন মন বেখেয়ালি দৃষ্টি প্রজ্জ্বলের ওপর। রজনীর প্রথম প্রহর বিদ্যমান কেবল। অন্তরিক্ষের বুকে গোল থালা আকৃতির চাঁদটা আজ একটু অন্যরকম লাগছে হৃদিতার কাছে। পূর্ণ পূর্ণিমার বিশাল চাঁদটা একটু বেশি আলো ছড়িয়েছে আজ। অদূরে চাঁদের চারদিকের মেঘগুলোকে তপ্ত রোদ্দুরে তৃষ্ণার্ত কোনো পথিকের মতো লাগছে। পিপাসু চকরের মতো ছড়িয়ে আছে চাঁদের পাশ জুড়ে। চাঁদের সোনালী আলোর বিন্দুমাত্র নিজের করে পেতে ভিড় জমিয়েছে আশেপাশে। কেমন যেন অন্যরকম মাদকতা ছড়িয়েছে চাঁদটা। সারা রাত দেখলেও যেন নয়ন জুড়ানোর নয়। মার্কেটের সামনের রাস্তায় দাঁড়িয়ে এক পলকে আকাশপানে তাকিয়ে আছে রিদি। বেশ লাগছে দেখতে ওই পূর্ণ নীলিমায় ছড়ানো সোনালী আভা। প্রজ্জ্বল গাড়ি আনতে গেছে পার্কিং জোনে। এই সুযোগে রিদি এক কদম হাঁটা দিয়ে কখন রাস্তার পাশে এসে দাঁড়িয়েছে খেয়াল নেই তার। হাতে হ্যাচকা টান পড়তেই সচকিত হলো রিদি। প্রকৃতির এমন মনোরম দৃশ্য উপভোগে বাধা পড়াতে বিরক্ত হলো সে। বাধা দানকারীকে কটু কথা শোনানোর জন্য প্রস্তুতি নিয়ে ঘাড় ঘুরাতেই শুকনো ঢোক গিলল হৃদিটা। ওর এক হাত শক্ত করে ধরে প্রজ্জ্বল দাঁড়িয়ে আছে কটমট দৃষ্টি নিয়ে। প্রকৃতির মাদকতা কাটাতে প্রজ্জ্বলের অগ্নি দৃষ্টি যথেষ্ট ছিল যেন। থেমে গেছে হৃদিটা। এতক্ষণের মুগ্ধতা কেটে গেছে প্রজ্জ্বলের রাগ দেখে। চোখ নামিয়ে নিল সে। বুঝতে পেরেছে ও কত বড় ভুল করেছে। প্রজ্জ্বলকে না জানিয়ে বাহিরে আসা একদম ঠিক হয়নি, কিন্তু হৃদিরই বা কি দোষ? ও তো নিজেও বুঝতে পারেনি কখন বাইরে চলে এসেছে। মেরে ফেলবি আমায়? মেরে দে তাহলে, একেবারেই মেরে দে। বারবার এভাবে হৃদয় স্পন্দন না আটকে দিয়ে একেবারেই মেরে দে আমায়। প্রজ্জ্বলের অভিমান ভরা ভয়ার্ত কণ্ঠের কথাগুলো হৃদির কর্ণকুহরে পৌঁছাতে কেঁপে উঠল সে। হৃদ স্পন্দন বেড়ে গেল মুহূর্তেই। চোখ জোড়া ছলছল করে উঠল। প্রজ্জ্বলের কথাগুলো যেন এক মুহূর্তে সত্যি মনে হলো হৃদির কাছে। সত্যি মনে হয় প্রজ্জ্বল হারিয়ে যাচ্ছে ওর কাছ থেকে। ছেলেটা কত ভালোবাসে ওকে। দিনকে দিন অতিরিক্ত শ্রদ্ধা বেড়ে যাচ্ছে তার প্রতি। একটা মানুষ কিভাবে এত ভালোবাসতে পারে? এক মুহূর্তের জন্য চোখের আড়াল হতেই পাগল হয়ে যায় অবস্থা তার। কথাগুলো ভেবে ছলছল চোখে প্রজ্জ্বলের দিকে মাথা তুলে তাকালো হৃদি। হঠাৎই খারাপ লাগা জেগে ধরল তাকে। প্রেয়সীর কান্না সিক্ত আঁখি পল্লব দৃষ্টিগোচর হতেই শান্ত হলো প্রজ্জ্বল। হৃদির দুগালে হাত রেখে বলল, এই একদম ফ্যাচ ফ্যাচ করে কাঁদবি না। ইমোশনাল ব্ল্যাকমেইল করিস সব সময়। জানিস তোকে ওখানে না দেখে কত ভয় পেয়ে গিয়েছিলাম আমি। যেখানে দাঁড়াতে বলেছিলাম দাঁড়াসনি কেন সেখানে? নিঃশ্বাস আটকে আসছিল আমার। আর এমন করিস না প্লিজ। আমি ইচ্ছে করে করেছি নাকি? ওই চাঁদটা দেখছেন? ওই চাঁদটাকে আজ কত সুন্দর লাগছে দেখেছেন? ধূসর মেঘে কেমন সোনালী আধিপত্য বিস্তার করছে দেখুন। দেখতে দেখতে কখন রাস্তায় চলে এসেছি বুঝতেই পারিনি। হৃদির বাচ্চামো কথাবার্তা শুনে হালকা হাসলো প্রজ্জ্বল। হৃদির কপালে দুবার অধর ছুঁয়ে বলল, আর এমন করিস না হৃদ। চাঁদ দেখার হলে আমার সাথে দেখবি। দুজনে একসাথে চন্দ্রবিলাসে মাতবো না হয়। এভাবে একা একা কোথাও চলে গেলে আমার কি হবে?
আর কখনো একা চাঁদ দেখবি না। দুজনে মধ্যরাতের চুপিসারে ছাদের কার্নিশ ঘেঁষে সোনালি আভা দেখবো, ঠিক আছে? না, ঠিক নেই। আপনি পাশে থাকলে চাঁদকে দেখার সময় আছে নাকি? প্রজ্জ্বল হাসলো। মেয়েটাও মাঝে মাঝে ওর সাথে তাল মিলিয়ে পাগলামি করে। প্রকাশ না করলেও হৃদি যে ভালোবাসে অনেকটা তা বুঝতে পারে প্রজ্জ্বল। আরো একবার হৃদির কপালে গালে অধর ছুঁয়ে দিল সে। মুচকি হেসে জড়িয়ে ধরলো শক্ত করে। হৃদিও শক্ত বাহুডোরে আবদ্ধ হতেই নিজেও আলগা হাত দুটো নিয়ে আঁকড়ে ধরলো প্রজ্জ্বলের কোমরে। প্রজ্জ্বল মৃদু স্বরে বলল, ভালোবাসি। প্রজ্জ্বলের প্রেমময় কথার প্রেক্ষিতে হৃদি কোনো উত্তর করলো না, তবে হাতের বাঁধন শক্ত করলো আরো কিছুটা। সবসময় মুখে প্রকাশ করে ভালোবাসার কথা বলতে হয় না, ভাব ভঙ্গিতেও বুঝে ফেলা যায়। প্রজ্জ্বলও বুঝে গেল ওর কোনো আপত্তি নেই। হৃদি কেন তার কথার প্রেক্ষিতে ভালোবাসি বলল না। হৃদি ওর কাছে আছে, এটাই অনেক। কারো সাবধানী কণ্ঠ শুনে হৃদি প্রজ্জ্বল তড়িঘড়ি আলাদা হয়ে দাঁড়ালো। কি রে ভাই, তোর প্রেম দেখে যেখানে সেখানে বেড়ে যায়। নিপার কথা শুনে লজ্জায় কুকড়ে গেল হৃদিতা। মাথা নিচু করে এদিক ওদিক তাকাতে লাগলো। আর প্রজ্জ্বল মাথা চুলকে নিপার উদ্দেশ্যে বলল, একটু পর যাবি বললি যে? নিপা হাসলো, সাথে রাতুলও এসেছিল ওদের সাথে নিপাকে বিয়ের শপিং এ সাহায্য করতে। যেতে একটু দেরি হওয়ার কথা থাকলেও কাজ শেষ হয়ে যাওয়ার ফিরছে তারা। রাতুল বলল, তোমার বোনের কেনাকাটা আজকের মতো শেষ, রাত হয়েছে, তাই কাল আর একবার আসবে। তাই ভাবলাম তোমার সাথেই ফিরে যাই শালাবাবু। কিন্তু তুমি চাইলে আমরা আলাদা যেতে পারি, তোমাদের প্রেমে বাধা হব না আর। প্রজ্জ্বল মাথার পিছনে হাত বুলিয়ে দাঁত কেলিয়ে বলল, না রাতুল ভাই, সমস্যা নাই, বউ তো আমারই, চাইলে যে কোনো সময় প্রেম করতে পারি। চলুন একসাথে যাওয়া যাক তাহলে। চল ভাই, আর তোর বেহায়পনা রাস্তাঘাট দেখে করবি পরবর্তীতে। নিপা কথাটা বলে গাড়ির ব্যাক সিটে গিয়ে উঠে বসলো, সাথে রাতুল। হৃদি তো সবার লজ্জাজনক কথায় নিমিয়ে গেছে, মাথা নিচু করে ওড়নার কানি করে টানাটানি করছে। প্রজ্জ্বল হৃদির কাজ ঘেঁষে দাঁড়ালো, একটা হাত আলতো করে আঁকড়ে গাড়ির দরজা খুলে বসিয়ে দিল। নিজেও গাড়িতে উঠে গাড়ি স্টার্ট করে রওনা দিল বাসার উদ্দেশ্যে। ফাঁকা রাস্তায় গাড়ি মোড় নিচ্ছে তার গতিতে। গাড়ির গতি সামলাতে ব্যস্ত প্রজ্জ্বল, আর তাকে আর চোখে দেখতে ব্যস্ত হৃদি। ওভাবে তাকাবি না তো, গাড়ি কন্ট্রোল রাখতে সমস্যা হয়, তোকে আদর করতে ইচ্ছে করে। চমকে উঠল হৃদিতা। ঘাড় ঘুরিয়ে পেছনে বসা নিপা রাতুলের অবস্থান দেখে নিল সে। না, ব্যাক সিটে বসে গল্পে মত্ত তারা, অন্য কারো কথা শোনার সময় নেই তাদের। হৃদি কিছুক্ষণ ওদের দিকে তাকিয়ে সামনে ঘুরে বসলো। বুকে হাত দিয়ে একটা বড় করে নিঃশ্বাস নিয়ে প্রজ্জ্বলের দিকে ঝুঁকে এসে দাঁতে দাঁত চেপে বলল, আপু ভাইয়া গাড়িতেই আছে, সেটা কি আপনি ভুলে গেছেন? না তো ভুলে যাব কেন, তবে ওভাবে আর তাকাবি না আমার দিকে, অন্যদিকে তাকা, নয়তো সত্যি যা বললাম তাই করব। হৃদিতা দমে গেল, মাথা সোজা করে রাস্তার দিকে তাকিয়ে থাকলো। প্রজ্জ্বলের বিশ্বাস নেই, ও যে কারো থাকা না থাকার তোয়াক্কা করে না তা জানে হৃদি, তাই কথা বাড়িয়ে লাভ নেই। আপাতত তার দিকে না তাকানোই ভালো। মধ্য রজনীর ফুটফুটে চাঁদটা হঠাৎই কালো মেঘের পর্সায় লুকোচুরি খেলতে শুরু করছে। রাস্তাঘাট ঘুটঘুটে না হলেও হালকা অন্ধকারে আচ্ছন্ন। এখনো বাসায় পৌঁছানি প্রজ্জ্বলেরা, আর মিনিট 5 পথ। তবে হৃদিতা ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ। প্রজ্জ্বলের ঘাড়ে মাথা এলিয়ে নির্লিপ্তভাবে ঘুমিয়ে আছে সে। ভাই, রিদিকে কি রাখতে চাইবে ওদের বাসায়? নিপার কথায় প্রজ্জ্বল তৎক্ষণাৎ বলল, একদম না, অনেকদিন পর ভিলেন শ্বশুরের কাছ থেকে রাজকন্যাকে কাছে এনেছি, এত সহজে ছেড়ে দিব নাকি, কাভি নেহি। তাহলে কি করবে শালাবাবু, রাজকন্যাকে রেখে দিবে বরাবরের জন্য? প্রজ্জ্বল গাড়ি থামালো, পৌঁছে গেছে তারা। প্রজ্জ্বল রাতুলকে বলল, না তো ভাইয়া, রাজা স্বেচ্ছায় রাজকন্যাকে তুলে দিবে আমার হাতে, একদিন ঠিকই দেবে, সেটা খুব শীঘ্রই। প্রজ্জ্বলের কথা শেষ হতে না হতে কারো একটা ফোনের টোন কানে এলো। প্রজ্জ্বল তড়িঘড়ি করে নিজের পকেট হাতড়ে ফোন বের করলো। না, কেউ তো ফোন দেয়নি, তাহলে ফোন বাজছে কার? প্রজ্জ্বল বলল, নিবা তোর ফোন বাজছে নাকি, একটু চেক করে দেখ, রিদির ঘুম ভেঙে যেতে পারে, আর ঘুম ভাঙলেই বাসায় যাওয়ার জন্য মাথা খারাপ করে দিবে আমার, একটু তাড়াতাড়ি দেখ। ভাই, আমার ফোন আমার হাতেই আছে, আমার ফোন আসেনি, ফোনটা তোর কাছ থেকে বাজছে, রিদির ব্যাগ চেক করে দেখ। প্রজ্জ্বল তাড়াতাড়ি হৃদির ব্যাগ হাতড়ে ওর ফোনটা বের করলো। সত্যি হৃদির ফোনেই বাজছে। ফোন স্ক্রিনে বাবা লেখা নামটা দেখে বাঁকা হাসলো প্রজ্জ্বল, সাথে সাথে রিসিভ করে কানের পিঠে ধরে বলল, আসসালামু আলাইকুম মামু। ওসমান সাহেব প্রজ্জ্বলের কণ্ঠ শুনে হালকা চমকালেন বটে। ফোনটা কান থেকে তুলে চোখের সামনে আনলেন। না, নাম্বার তো ঠিকই আছে, প্রজ্জ্বলের ফোনে তো ফোন করেননি তিনি। তবে হৃদি যেহেতু প্রজ্জ্বলের কাছে আছে, তাই ফোনটা রিসিভ করা স্বাভাবিক। ওসমান সাহেব আবারও ফোনটা কানে লাগিয়ে থমথমে গলায় বললেন, ওয়ালাইকুম সালাম, রিদি কি ফিরবে আজ? না, ফিরবে না, ঘুমিয়ে পড়েছে ও, কাল বিকালে পৌঁছে দিব। প্রজ্জ্বল তার মামাকে সোজাসাপটা উত্তর দিল। ওসমান সাহেব শক্ত কণ্ঠে কথা বললেও মনে মনে বেশ আশ্বস্ত হলেন। প্রজ্জ্বলের সামনে গম্ভীরতা দেখালেও তিনি প্রজ্জ্বলকে অনেক বিশ্বাস করেন। প্রজ্জ্বল এমন কোনো কাজ করবে না যাতে মান সম্মান নষ্ট হয়ে যায়। ঠিক আছে। এই ছোট কথাটা বলে ওসমান সাহেব ফোন রেখে দিলেন। প্রজ্জ্বল ফোনটা নিজের কাছে রেখে দিয়ে দরজা খুলে নেমে পড়লো। সাথে নিপা রাতুলও নেমে পড়লো। নিপা বলল, ভাই, রিদিকে কোথায় রাখবি? আগে তো আমার কাছেই থাকতো, আজকেও কি আমার কাছে থাকবে নাকি তোর রুমে?
কেন? না মানে তোর রুমে মা রীতিকে অ্যালাউ করবে তো? মাটা আমাদের হলেও টানটা একটু বেশি রীতির জন্য। নিপার কথায় রাতুল প্রজ্জ্বল দুজনেই হেসে দিল। প্রজ্জ্বল বলল, তুই আমাকে ভালো করে চিনিস, তবে আম্মাকে একটু ভড়কাতে অসুবিধা কই? দেখি আমার আম্মা জানের কি রিয়াকশন হয়। কলিং বেলের শব্দে সহস্যে মুখে দরজা খুললেন সুফিয়া আনাম। দরজার বাইরে নিপা, রাতুল আর প্রজ্জ্বল দাঁড়িয়ে আছে। তবে প্রজ্জ্বলের কোলে হৃদিতাকে দেখে বেশ অবাকই হলেন তিনি। কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে ব্যাপারটা বোঝার চেষ্টা করলেন। হৃদিতাকে প্রজ্জ্বলের কোলে দেখে হঠাৎই যেন মস্তিষ্ক শূন্য হয়ে গেল তার। ভুলভাল চিন্তা মাথায় জেঁকে বসলো। মেয়েটা অসুস্থ হয়ে পড়েছে নাকি? কথাটা ভাবতেই তৎক্ষণাৎ মুখখানা শুকিয়ে এলো। মুখ ফুটে কিছু বলতে নেওয়ার আগে গটগট করে ঘরে ঢুকলো প্রজ্জ্বল। নিজের মাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে হৃদিতাকে নিয়ে সোজা নিজের রুমের দিকে পা বাড়ালো সে। সুফিয়া আনাম ছেলের যাওয়ার দিকে তাকিয়ে হতভম্বের মতো দাঁড়িয়ে রইলেন দরজার কাছে। কি হচ্ছে কিছুই বুঝতে পারছেন না তিনি। অনাকাঙ্ক্ষিত কিছু ভয়ে মাথা ঝাপসা লাগছে। স্পষ্ট কোনো কথা মুখ থেকে বের করতে পারছেন না। নিপা, রাতুল ততক্ষণে সুফিয়া আনামকে পাশ কাটিয়ে ঘরে ঢুকে পড়েছে। ড্রয়িং রুমের সোফায় বসে মায়ের ভ্যাবাচাকা হয়ে তাকিয়ে থাকা দেখে মুচকি মুচকি হাসছে নিপা। রাতুল বিষয় নিয়ে তাকিয়ে আছে তার হবু শাশুড়ির দিকে। সে প্রথমত বিশ্বাস করেনি সুফিয়া আনাম নিজের ভাস্তির ব্যাপারে এতটা পজিটিভ হতে পারেন। প্রজ্জ্বলের কোলে অচেতন অবস্থায় দেখে কথা হারিয়ে ফেলেছেন। ওনার কি মস্তিষ্ক একটু বুঝতে পারছে না হৃদি ঘুমিয়ে থাকতে পারে? মিনিট দুয়েকের মাথায় ড্রয়িং রুমে আসলো প্রজ্জ্বল। সুফিয়া আনামকে এখনো দরজার সাথে দাঁড়িয়ে থাকতে দেখে মৃদু পায়ে সেদিকে এগিয়ে গেল সে। সুফিয়া আনামের এতক্ষণের অনুভূতি শূন্য দৃষ্টি সচকিত হলো। ছেলেকে সামনে রেখে ঘোর কাটলো। প্রজ্জ্বল কিছুটা এগিয়ে আসার আগে ছুটে গেলেন সুফিয়া। ছেলের হাত আঁকড়ে করুণ কণ্ঠে বললেন, কি 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 হয়েছে রীতিটার? ও ঠিক আছে তো? হকচকিয়ে গেল প্রজ্জ্বল। সে তো অন্য কারণে তার মাকে ভয় দেখাতে চেয়েছিল, কিন্তু তিনি হৃদিকে শুধু কোলে ঘুমন্ত অবস্থা দেখে ভয় পেয়ে গেলেন কেন? প্রজ্জ্বল মায়ের দুহাত আঁকড়ে পেছন থেকে পা ফেলে বসিয়ে দিল একটা সিঙ্গেল সোফায়। নিজেও বসে পড়লো সেই সোফার গাড়িতে। অনুভূতি শূন্য হয়ে সোজা তাকিয়ে আছেন সুফিয়া আনাম। হৃদিতাকে অচেতন দেখে তিনি যেন খেই হারিয়ে ফেলেছেন সবকিছু। আম্মা! প্রজ্জ্বল আস্তে করে বার কয়েক ডাক দিলেন সুফিয়া আনামকে, কিন্তু তিনি আবেগ শূন্য হয়ে তাকিয়ে আছেন অন্যদিকে। প্রজ্জ্বল এবার বেশ চিন্তিত হলো। হৃদির কপালে সাদা রুমালটা বাঁধা মনে হয় ঠিক হয়নি। এতটা ভয় পেয়ে যাবেন সুফিয়া সেটাও ভাবেনি প্রজ্জ্বল। আর একবার মা বলে ডাক হাঁকতেই সুফিয়া আনামের দুচোখ গড়িয়ে নিঃশব্দে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়লো। প্রজ্জ্বল, নিপা, রাতুল সবাই স্তব্ধ হয়ে গেল মায়ের কান্না দেখে। প্রজ্জ্বল বলল, মা শান্ত হও, কিছু হয়নি রীতির, অত ঘুমিয়ে পড়েছিল। ঘুম থেকে উঠে পড়লে বাসায় যাওয়ার জন্য ব্যস্ত হয়ে যাবে। আর অনেকদিন পর তোমার দরজাল ভাইয়ের থেকে ওকে এখানে এনেছি, একটা রাত থাকুক এখানে, তাই ওকে আর ঘুম থেকে জাগাইনি। ভাবলাম তোমার সাথে একটু মজা করা যাক, শুধু তোমাকে ভরকাতেই এত কিছু। রাতুল ভাইয়া বিশ্বাস করছিলেন না তুমি আমার আর নিপার থেকে রীতিকে বেশি ভালোবাসো, তাই আর কি মজা করে। সরি মা, সরি, রিয়েলি সরি। আর শোনো, রীতির কপালে রুমাল বাঁধার আইডিয়া কিন্তু নিপার ছিল।